আমাদের আজকের গল্প বানপ্রস্থ। কলমে সুপর্ণা ঝা। শেষ বাড়ির মতো ফাঁকা বাড়িটার প্রতিটি কোণ ছুঁয়ে ছুঁয়ে দেখে নিচ্ছে মাধবী। ঘর তো শুধুই ইট রড সিমেন্ট বালির তৈরি ইমারত নয়, এখানে বসবাস করতে করতে কখন যেন সে আপনজন হয়ে ওঠে। তারও যেন প্রাণ থাকে, কিছু না বলেও যেন কত কথা বলে। ঘরের চারটি দেওয়ালেও বন্ধু হয়ে ওঠে কখনো যেন। মন খারাপ হলে একলা ঘরে খোলা জানলার দিকে তাকিয়ে তাকিয়ে কতটা সময় পার হয়ে যায়। তারপর সংসারের দৈনন্দিন কাজের চাপে কখন আবার মন ভালো হয়ে যায়। আবার মন ভালো থাকলেও ঘরের প্রতিটি আসবাবপত্রগুলিকে সুন্দর করে সাজাতেও ইচ্ছে করে। পুরনো ঘরই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কেউ বাড়ি দেখে প্রশংসা করলে বড্ড আহ্লাদ হয়, ঠিক যেমন তার সন্তানকে কেউ ভালো বললে মা বাবার আহ্লাদ হয়। নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা এই দোতলা বাড়িটা আগামীকাল ছেড়ে দিয়ে চলে যাবে মাধবী। নিজের ইচ্ছেতেই বৃদ্ধাশ্রমে চলে যেতে চেয়েছে সে, তাই কারোর কিছু বলার নেই। এছাড়া আর তো কোনো উপায় ছিল না। 2 বছর আগে তার বর অম্লান মারা যাবার পর থেকেই সারাদিন প্রায় একলাই এই বাড়িটাতে কাটাতে হয় তাকে। গত সপ্তাহে পড়ে গিয়ে অনেকক্ষণ জ্ঞান ছিল না। তারপর ছেলে সৌরভ অফিস থেকে ফিরে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খোলে। মাকে ওই অবস্থায় দেখে তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দেয়। সে যাত্রায় রক্ষা পেলেও এভাবে এত বয়স্ক মহিলাকে একা বাড়িতে রাখা অসম্ভব। পুত্রবধূ প্রিয়াঙ্কা তার বরকে সাফ জানিয়ে দেয়, একই তো শহর থেকে একটু দূরে বাড়িটা, তাই অফিস থেকে আসতে যেতে ওদের অনেকটা সময় নাকি নষ্ট হয়ে যায়। তার উপর নতুন হ্যাপা এই বুড়িকে নিয়ে। মুখে কিছু না বললেও হাবে ভাবে ওরা ওটাই বোঝাতে চায়। প্রিয়াঙ্কার তো এই বাড়িটার জন্য কোনো ফিলিংসই নেই, না থাকবারই কথা। ও তো আর এই বাড়িতে মানুষ হয়নি, ও তো আর দেখেনি যে বাবা মা কতখানি স্যাক্রিফাইস করেছে এই বাড়িটা তৈরি করতে গিয়ে। কিন্তু সৌরভ, সে তো দেখেছে কিভাবে রিটায়ারের কয়েক বছর আগে জিপিএফ থেকে লোন তুলে প্রথমে এই জায়গাটি কেনে, তারপর কিভাবে তিলে তিলে এই বাড়িটি তৈরি করেছে তার বাবা। বাবার স্মৃতি বলে মাধবী বাড়িটা কিছুতেই বিক্রি করতে দেয়নি সৌরভকে। যদিও সৌরভ বউয়ের ইচ্ছের মূল্য দিয়ে এই বাড়িটা বিক্রি করে দুজনেরই অফিসের মাঝামাঝি জায়গায় একটা মনের মতো ফ্ল্যাট কিনতে চেয়েছিল, তখন মাধবী কিছুতেই এই বাড়িটা হাতছাড়া করতে চায়নি। অম্লান সব সময় বলতো, দেখো মাধবী, এই বাড়ি ছেড়ে কোথাও যেও না, মরে গেলেও এই বাড়ির প্রতিটি কোণে আমি থাকব। তাছাড়া ঠাকুর রামকৃষ্ণের একটি বাণী সবসময় মাথায় রাখবে, পর ভাতা যদিও বা হও, পর ঘরও কখনো হইও না। খাবে না খাবে নিজের ঘরে পড়ে থাকবে। কিন্তু মাধবী পারল না, তার স্বামীকে দেওয়া শেষ কথাটা রাখতে পারল না। অম্লানের বাঁধানো ফটোটার দিকে তাকিয়ে বুক ফেটে একটা চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে। কেন মানুষ এত স্বাদের সংসার করে? সারা জীবন ধরে শুধুই মায়ায় জড়ানো, প্রথমে নিজের সন্তান, তারপর নাতিপুতির মায়া। এত ভালোবাসা, এত আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সব কিছু জুড়ে থাকে একটি মানুষের মধ্যে। তারপর কত মান অভিমান, চাওয়া পাওয়া, সব কিছু ছেড়ে ভালোবাসার মানুষটাকে অবলীলায় ছেড়ে কেন আবার তাকে চলে যেতে হয়? কেন বার্ধক্য আসে? কেন চলে গেলে অম্লান? আরও তো কিছুদিন থাকতে পারতে আমার সঙ্গে। বুক ফাটা আর্তনাদের সঙ্গে মাধবী কথাগুলি অম্লানের উদ্দেশ্যে বলে। যদিও মাধবী জানে চাওয়ার কখনোই শেষ নেই, একদিন সবাইকেই চলে যেতে হবে। তবু শেষ বয়সে হতাশা নিয়ে যাওয়ার মতো নারকীয় যন্ত্রণা বুঝি আর কিছুতেই নেই। নিজের হাতের তৈরি সংসার অমোঘ মায়াতে ভরা, এত সহজে সব কিছু ত্যাগ করে যাওয়া যে কতখানি কষ্টের মাধবী তা প্রতি মুহূর্তে টের পাচ্ছে। যখন থেকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ঠিক হয়েছে, মাধবীর যেন এ বাড়ি ঘর, এই সংসারটার ওপর মায়াটিও বেড়ে গেছে দ্বিগুণ। আর হয়তো কোনোদিনই সেই স্বাদের সংসারে ফিরে আসতে পারবে না। এখন রাত দিন মাধবী ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর, এই মায়ার বাঁধন হতে মুক্তি দাও। তবু আসামির শেষ ইচ্ছে পূরণের মতো সাত করে ছেলেকে তার শেষ ইচ্ছেটার কথা বলেছিল।
বলেছিল একবার দাদুভাইকে দেখতে ইচ্ছে করছে। ওরা কথা রেখেছে। সন্ধে পড়ে গেছে, তবু ওরা ফেরেনি। আজ শেষবারের জন্য ঠাকুমার সাথে দেখা করাতে হোস্টেল থেকে ওদের 12 বছরের ছেলে রাজাকেও নিয়ে আসবে ওরা। তাই হয়তো একটু দেরি হচ্ছে। অবশেষে ফিরতে ফিরতে প্রায় রাত্রি হয়ে গেল। রাজাবাবু হোস্টেলে যাবার পর থেকেই হাবভাব বেশ বড়দের মতো। সৌজন্যমূলক কথাবার্তাই বেশি বলে। সবার থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে। একদিন যে ছেলের একটি মুহূর্ত ঠাম্মাকে ছাড়া চলতো না, যার জন্য মাধবীর এখনো পিছু টান, সেই ছেলে হায় ঠাম্মি বলে সোজা নিজের ঘরে চলে গেল। প্রিয়াঙ্কা সৌরভ সত্যি ভীষণ ক্লান্ত। অফিসের পরে ছেলের হোস্টেলে গিয়ে তারপর বাড়ি ফেরা। তাই তো মায়ের মুখের দিকে একটুও তাকাবার সময় পেল না। তাকালেই বুঝতে পারত কি অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছে বৃদ্ধা মায়ের জরাজীর্ণ মুখে। সারাটা দিন কেঁদে কেঁদে চোখ দুটিও ফুলে উঠেছে। ওরা রাতের খাবার কিনে নিয়ে এসেছে। যদিও মাধবী বাইরের খাবার খায় না, তাই শাশুড়িকে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল, আপনি রাতে কি খাবেন মা? একটু ওটস বানিয়ে দিই না হয়? দুপুরের খাবারই মাধবীর মুখে ওঠেনি। তাছাড়া এমনিতেই এখন রাতে বেশি ভারী খাবার হজম হয় না। মাধবী বলল, না বৌমা, তোমরা ক্লান্ত, বিশ্রাম করো। আমি রাতে কিছুই খাবো না। একান্তই যদি খিদে পায়, ঘরে খই দুধ মুড়ি আছে, খেয়ে নেব। শাশুড়ির সঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা দেখতে পেল তার চোখ দুটি ফোলা। সবই বুঝতে পারল, তবু আর বিষয়টিকে না ঘাটিয়ে নিজের ঘরে চলে গেল। ওদিকে রাজাবাবু নিজের ঘরের দরজা বন্ধ করে ফ্রেশ হতে গেছে। মাধবী কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজার দরজায় নক করল। ও ঠাম্মি, এসো এসো, ভেতরে এসো। কত সৌজন্য বোধ এখনকার ছেলে মেয়েদের মধ্যে। ওরা এখন থেকেই প্রাইভেসি খোঁজে। মাধবী ভেবেছিল ঠাকুমা বরাবরের মতো চলে যাচ্ছে শুনে হয়তো রাজা জেদ করবে, হয়তো বলবে ঠাম্মিকে কিছুতেই যেতে দেব না। মাধবী মনে মনে ভাবল, তাহলে ওরা কি তার চলে যাওয়ার খবরটা ছেলেকে দেয়নি? মাধবী দু এক কথার পর রাজাকে বলল, জানো তো দাদু ভাই, আমি কাল চলে যাচ্ছি। আর কোনোদিন হয়তো আমাদের দেখাই হবে না। রাজা খুব শান্তভাবে বলল, দেখা হবে না কেন? আমি তো যাব তোমার সঙ্গে দেখা করতে। মন খারাপ করো না ঠাম্মি, দেখাও, ওখানে তোমার ভালোই লাগবে। মাধবী মুখে আর কিছুই বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। ভেবেছিল আজ সারা রাত্রি রাজার সাথে গল্প করে কাটিয়ে দেবে। অন্তত যাবার আগে এটুকু স্মৃতি নিয়ে যাবে। রাজাকে হাই তুলতে দেখে মাধবী নিজেই বলল, তাহলে তুমি বিশ্রাম নাও বাবু, আমি আসি। রাতে বিছানায় শুয়ে আর ঘুম আসে না মাধবীর। অভিমান করে কিছুই খায়নি। তার উপরে মাথার মধ্যে এই চিন্তা। এক একবার মনে হচ্ছে খুব ভালো হতো যদিও আজকে রাতেই মরে যেত, তাহলে সব সমস্যার খুব সহজ সমাধান হয়ে যেত। কিন্তু মরব বললেই তো আর মৃত্যু আসে না। এই বয়সে এসেও আত্মহত্যাও করা যায় না। মাকে তো সবার কথাই ভাবতে হয়। কথায় বলে, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কখনোই নয়। তাছাড়া সৌরভকে কুসন্তানও বলা যায় না। কোনোদিন খারাপ ব্যবহার করেনি। হয়তো কাজের চাপে মাকে সময় দিতে পারে না, অথবা প্রয়োজন মনে করে না বৃদ্ধা মায়ের সঙ্গে দুটো কথা বলার। তবু তাকে বাধ্য ছেলেই বলতে হয়। সারাটাই জীবন বাধ্য ছেলের মতো মায়ের ইচ্ছে অনুযায়ী চলেছে। তারপর পড়াশোনা শেষ করে চাকরি করছে। যখন প্রিয়াঙ্কাকে পছন্দ করেছিল তখন আগে এসেই মাকে জানিয়েছিল। মা বাবা বিয়েতে অমত করেনি, ছেলের পছন্দকে হাসি মুখে মেনে নিয়েছিল। এতদিন সব ঠিকই ছিল। যখন কর্তা ছিল সব সুন্দরভাবেই চলছিল। আর আজ কোথা থেকে কি হয়ে গেল? এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যার বিরুদ্ধচারণ করে গেছে সারাটি জীবন ধরে। মাধবীর মনে আছে, মনমোহন ঠাকুরপোর স্ত্রী গত হবার পর যখন ওনার ছেলেমেয়েরা ওনাকে বৃদ্ধাশ্রমে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তখন মাধবী আর অম্লানী এর প্রধান বিরোধিতা করেছিল। আর আজ তারই জীবনে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। আজ আর বাধা দেবার কেউ নেই। অবশ্য কেউ বাধা দেয়নি বলা ভুল, কারণ মাধবী ছেলের সম্মান রক্ষার্থে কাউকে কথাটি জানতেই দেয়নি।
তবু অম্লানের বন্ধু মানসদার বৌদি এই খবর পেয়ে ছুটে এসেছিল মাধবীর কাছে। ওরা রেগে গিয়ে কথা বলতে চেয়েছিল সৌরভের সঙ্গে। তারপর মাধবী নিজেই ওদের বারণ করেছে এ ব্যাপারে কোনো কথা বলতে। ওদেরকে জানিয়েছে যে ও স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে যেতে চায়। একা একা এত বড় বাড়িতে আর ভালো লাগছে না। এ কথা শোনার পর আর কার কি বলার থাকতে পারে। তবু বৃথা আশা মরতে মরতেও যেন মরে না, তাই মাধবী মনের অজান্তেই একটা আশা পুষে রেখেছে। হয়তো সকালে উঠেই সৌরভ বলবে, মা তুমি সিদ্ধান্ত বদল করো, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। ঠিক ছোটবেলায় যেমন একদম মাকে ছেড়ে থাকতে পারতো না। হায় রে, মায়ের অবুঝ মন। পাখি এখন ডানা মেলে আকাশে উঠতে শিখে গেছে, আর তার মমতার গণ্ডির প্রয়োজন নেই। তবু বৃথাই মা তার মায়াতে আঁকড়ে ধরে রাখতে চায়। আজ সকাল থেকেই মাধবী পাথরের মতো শক্ত হয়ে গেছে। কিছুতেই নিজেকে ভাঙতে দেবে না সে। যে কান্নার বড় বুকের মাঝে জমাট বেঁধে আছে তাকে কিছুতেই গলতে দেবে না। এত সহজে সে হার কিছুতেই মানবে না। এখন মনকে এই বলে সান্ত্বনা দিয়েছে যে ওদের যখন তাকে প্রয়োজন নেই, তাহলে ওরও কাউকে প্রয়োজন নেই। সমস্ত লাগেজ নিচে নামিয়ে আনা হয়েছে। রাজাবাবু যেতে চাইল না, তাই বাড়ির পোশাকেই ঠাম্মার পাশে দাঁড়িয়ে আছে। ও একাই বাড়িতে থাকবে। স্কুলের অনেকটা প্রজেক্ট নাকি কমপ্লিট করতে হবে। সৌরভ আর অপর্ণা রাখতে যাচ্ছে তাকে। এই বাড়িটাতে দেখতে দেখতে প্রায় 18-19 বছর বাস করছে। আশেপাশের বাড়ির সকলেই কখন যেন প্রতিবেশী হয়ে উঠেছে। যদিও বার্ধক্যজনিত সমস্যা ইদানিং আর বাইরে তেমন বেরোতে পারে না মাধবী, তবু অনেকেরই মুখ চেনা। পাশের বাড়ির মিত্রদের বড় ছেলের বিয়েতে দুদিন ধরে আনন্দ করেছিল। আবার সৌরভের বিয়েতে ওরাও খুব আনন্দ করেছিল। তাই দুই বাড়ির সম্পর্কটা একসময় বেশ ভালোই ছিল। যদিও মিত্তির মশাই ও তার স্ত্রী কয়েক বছর আগেই গত হয়েছেন, তবু ওদের বাড়ির বড় বৌমা তার ছোট চাকে সঙ্গে নিয়ে 1 পা 2 পা করে মাধবীর কাছে এসে দাঁড়ালো। ছলো ছলো চোখে মাধবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, তাহলে সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন কাকিমা? মাধবী একটা শুকনো হাসি হেসে ওদের মাথায় হাত রাখল। নিজেকেও মাধবীর বিশ্বাস নেই। অল্প ইন্ধনেই ওর মনের জমাট বাঁধা কান্নার বরফ গলে যেতে পারে। তখন ভীষণ অপ্রস্তুত হয়ে পড়বে। অনেক দিন বাইরে থেকে বাড়িটার দিকে তাকানোই হয় না, তাই উদাস চোখেই সেদিকে তাকিয়ে নিল শেষবারের জন্য। পুরো বাড়িটা একদিন মাধবীরই প্ল্যান মাফিক তৈরি হয়েছিল। 2-1টি জায়গা মিস্ত্রিদের মতো হয়েছিল। সারাটি জীবন ভাড়া ঘরে থেকে মাধবীর স্বপ্ন ছিল একটা নিজের ছোট্ট দোতলা বাড়ি। ওই যে দোতলার দক্ষিণ খোলা ব্যালকনি, ওটা তো মাধবীরই আবদার ছিল। কাজেও লেগেছে অবশ্য এতদিন ধরে। যখন 2 বছর আগে অম্লান চলে গেল, তারপর থেকে এই এত বড় ফাঁকা বাড়িতে ওই ব্যালকনি তো ছিল এক টুকরো মুক্ত আকাশ। ছেলে বৌমা অফিসে বেরিয়ে গেলে আর কোনো কাজ থাকতো না, তখন ওই ব্যালকনিতে বসেই তো এক টুকরো রাস্তা, এক চিলতে আকাশ আর 2-1টি বাড়ির মেন গেটে সকলের যাতায়াত দেখেই অনেকটা সময় কাটতো মাধবীর। ওটা যেন তার অভ্যেস হয়ে গেছিল। কয়েকদিন ধরে সৌরভ ভীষণ চুপচাপ হয়ে গেছে। হয়তো তার মনেও একটা দোলাচল চলছে। কাজটা কি ঠিক হচ্ছে? কিন্তু বাস্তবতার নিরিখে কিছুই বলতে পারছে না। যদিও প্রিয়াঙ্কা যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করছে। এখনও গাড়িতে স্বাভাবিকভাবেই শাশুড়িকে বলল, অত মন খারাপ করার কিছু নেই মা, আমরা তো আছি। কোনো সমস্যা হলেই জানাবেন, আমরা ছুটতে চলে আসব। ওখানে থাকতে না পারলে ফিরে আসবেন, এটা তো আপনারই বাড়ি। তাছাড়া দেখবেন ওখানে আপনার ভালোই লাগবে। মাধবী কোনো কথা বলল না। সৌরভও চুপ করে গাড়ি চালাচ্ছে। দেখতে দেখতে শহর ছাড়িয়ে শহরের উপকণ্ঠে আরণ্যক। এই বৃদ্ধাশ্রমটির গেটে এসেই গাড়ি থামল। সবুজে ঢাকা বেশ ছিমছাম আশ্রমটি। মাধবী যন্ত্রচালিতের মতো গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালো। উদাস চোখে চারপাশটা দেখে মনে মনে ভাবল, এখন থেকে এটাই তাহলে আমার শেষ ঠিকানা। সমস্ত প্রসেস কমপ্লিট করে সৌরভরা চলেও গেল। মাধবীকে ওর ঘরে নিয়ে গেল বৃদ্ধাশ্রমেরই একজন মহিলা কর্মচারী।
একতলারই একটা ঘরে জানলার কাছে তার বেড, অনেকটা হাসপাতালের বেডের মতোই, তবে হাসপাতালের তুলনায় একটু বড়। সাদা ধপধপে চাদর বালিশ, পাশে একটা কোলবালিশ। ক্লান্ত অবসন্ন মাধবী নিজের বিছানা পেয়ে ধপাস করে বসে পড়ল। মহিলাটি সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যেতেই মাধবী হু হু করে কেঁদে উঠল। তার চারপাশটা কেমন যেন হালকা লাগছে, ভালো না মন্দ কিছুই অনুভূতি হচ্ছে না। এতক্ষণের চেপে রাখা কান্না সব গরম জলের ধারা হয়ে কপাল বেয়ে গড়াতে লাগলো। তারপর কান্নার ভাণ্ডার ফুরলে মাধবী চোখ তুলে চাইতেই দেখল ঘরের অপর প্রান্তে আরেকজন বৃদ্ধা অপলক দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। মাধবীর সঙ্গে চোখে চোখ পড়তেই বৃদ্ধা মহিলাটি আস্তে আস্তে মাধবীর কাছে উঠে এলো। তারপর মাধবীর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, ছেলে না মেয়ে? মাধবী কিছুই বুঝতে না পেরে ওনার মুখের দিকে তাকিয়ে থাকল। বৃদ্ধাটি আবার বললেন, ছেলে না মেয়ে, কে এখানে রেখে গেল? মাধবী বলল, ছেলে আর বৌমা এসেছিল। তা তো আসবেই। বলতে বলতে বৃদ্ধাটি আরও কিছু বলতে যাচ্ছিল। মাধবী ওকে থামিয়ে দিয়ে বলল, আপনি কতদিন আছেন এখানে? বৃদ্ধা বলল, 1 বছর হতে চলল। আমার ছেলে মেয়ে সবাই আছে। আমি তো ভাগের মা হয়েই ওদের সংসারে ঝিয়ের মতন জীবন কাটাচ্ছিলাম। তারপর নাতি ডাক্তারি পাশ করে এখানে দিয়ে গেছে। এখন খুব ভালো আছি। নাতি তো প্রত্যেক সপ্তাহে এখানে সবার চেক আপ করতে আসে। মাধবী বলল, বাহ, খুব ভালো। ভালো মন্দ জানি না, তবে এভাবেই ভালো থাকতে হবে, কি বলো? বলে বৃদ্ধাটি বললেন, আমার নাম বিভা। আর তোমার কি নাম? মাধবী বুঝল এনার সঙ্গেই এক ঘরে থাকতে হবে। মোটা সোটা হাসি মুখের মহিলাটিকে মাধবীর বেশ ভালোই লাগলো। তবে একটু বেশি কৌতূহল আর একটু বেশি কথা বলে। মাধবী বলল, আমি মাধবী। আমি আপনাকে বিভাদি বলেই ডাকবো, ঠিক আছে? বৃদ্ধা হেসে বলল, একদম। আমি তো তোমার চেয়ে বয়সে বড়ই হব। তোমার কত বয়স মাধবী? মাধবী বলল, 62। আর আপনার? ওর বাবা, আমার তো 70 ছাড়িয়ে গেল। তবু তুমি আমাকে তুমি করেই ডেকো, ঠিক আছে? ওদের পরিচয় পর্ব চলতে চলতেই সেই মেয়েটি দুপুরের খাবার খেতে ডাকতে এলো। যারা একটু হাঁটতে চলতে পারে সবাইকে গিয়ে একসঙ্গে বসে লাঞ্চটা সারতে হয়। মাধবীর একটু ইচ্ছে করছিল না, তবু সকলের অনুরোধে খাবারের হলে গিয়ে দেখল বেশ বড় ঘরে অনেকগুলো চেয়ার টেবিল পাতা। এখানে বৃদ্ধ লোকেরাও রয়েছে, সবাই চুপচাপ খাচ্ছে, কেউ বা আস্তে আস্তে গল্প করছে। মাধবী আর বিভাদি একটি ফাঁকা টেবিল দেখে বসল। এখানে সকলের জন্য একই মেনু, তবে ভাত রুটি দুটোই আছে। খুব অল্প তেল মশলা দিয়ে হালকা পাকের রান্না। ডাল ভাত সবজি, 1 পিস করে মাছ, আর শেষ পাতে টক দই। বিভাদি জোর করে মাধবীকে খাওয়ালো, নয়তো একা থাকলে ও হয়তো কিছুই খেত না। তারপর আশেপাশের টেবিল থেকে 2-1 বিভাদিকে জিজ্ঞেস করলো, নতুন মুখ দেখছি, উনি তোমার ঘরে এলেন বিভাদি? অল্প সৌজন্যমূলক কথাবার্তা সেরে মাধবী নিজের ঘরে ফিরে এলো। বাড়ি থেকে কয়েকটি মিস কল দেখে ফোন করলো সৌরভকে। প্রিয়াঙ্কা অবশ্য ফোনটা ধরল, জিজ্ঞাসা করলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। সৌরভ স্নানে ঢুকেছে, তাই বিকেলে কথা বলবে বলেই ফোনটা রেখে দিল। সারা রাত ঘুম হয়নি মাধবীর, তাই ক্লান্ত শরীরটাকে বিছানায় এলাতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। বিকালে আশ্রমের সেই মহিলাটি ঘুম ভাঙিয়ে চা দিতে এসেছে। মাধবী ঘুমের ঘরে আচ্ছন্নের মতো উঠে বসে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কোথায় আছে কিছুতেই মাথায় ঢুকছে না। তারপর মহিলাটি বলল, ও দিদা, চা খেয়ে বাগানে এসো, ওখানেই সবাই আছে, একটু হাঁটাচলা করতে হবে তো। পাশের বেডের বিভাদিও মনে হয় বাগানে হাঁটতে গেছে। মাধবী একটু ধাতস্থ হয়ে চায়ের কাপটা হাতে তুলে নেয়। তারপর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বেজে গেছে। এখন তো ওদের অফিস ছুটি হবার সময়। 5টা থেকে অপেক্ষা করতে করতে ওদের ফিরতে ফিরতে প্রায় 6:30 7টা বেজে যেত। তারপর মাধবীর মনে পড়ল, আজ তো সৌরভরা ছুটি নিয়েছে। আবার পরক্ষণেই মনে হলো, আবার কেন ভাবছি ওদের কথা। কোনো রকমে চাটা পান করে চায়ের কাপটা নামিয়ে রেখে মাধবী 1 পা 2 পা করে বারান্দায় এসে দাঁড়ালো, যেখান থেকে সামনের ফাঁকা লনটা পরিষ্কার দেখা যাচ্ছে।
সেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধার ভিড়। হঠাৎ করে সেখানে যেতে মাধবীর সংকোচ হচ্ছে, তাই বারান্দার গ্রিলটা ধরে দাঁড়িয়ে চোখে চোখে বিভাদিকে খুঁজতে লাগলো। সামনের লনে সকলেই হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ বা বেঞ্চিতে বসে আছে, কেউ প্রাণ খুলে গল্প করছে। ওপাশটিতে ছেলেরা হাঁটার ড্রেস আর সুপায় জোরে জোরে হাঁটছে, কেউ বা সান্ধ্য প্রাণায়াম করছে। মাধবীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এক ভদ্রমহিলা হাত নেড়ে ইশারাতে কাছে ডাকলো। মাধবী কাছে গিয়ে দেখে ওদের মধ্যমণি হয়ে বিভাদি বসে আছেন। 5 জন বয়স্কা মহিলা আছেন সেখানে, এতক্ষণ ওদের আড়ালে ছিল তাই দেখতে পায়নি বিভাদিকে। মাধবীও বসলো ওদের কাছে। ওদের কত রকমের গল্প। মাধবী চুপ করে শুনছিল ওদের সুখ দুঃখের কথাগুলি। তারপর বিভাদি মাধবীকে উদ্দেশ্য করে বলল, দুপুরে যা ঘুম ঘুমোলে রাতে আর ঘুম আসবে তোমার? মাধবী আমতা আমতা করে বলল, না মানে গতকাল রাতে ঠিক ঘুম হয়নি, তাই দুপুরে ঘুম এসে গেছিল। ওদের মধ্যে একজন মহিলা শুরু করলেন, এখানে পাঠাই দিবে বইলা চিন্তায় চিন্তায় আমি তো কত রাইত ঘুমাবারই পারি নাই। দেখো আস্তে আস্তে সকল অভ্যাস হইয়া যাইব নে, তখন এহানটাই ভালো লাগবে, ঘর যাইতেই আর মন চাইব না। মাধবীর বেশ ভালো লাগে এমন বাঙাল মেশানো কথাগুলি, বড্ড আপন লাগে তার। ওনার মুখের দিকে তাকিয়ে একটু হাসলো মাধবী। গল্প যখন জমে উঠেছে তখন ঘরে যাবার ওয়ার্নিং বেল পড়ল। একে একে ঘরে যেতে লাগলো সকলে। লনটা প্রায় ফাঁকা হয়ে গেল। ছেলেদের থাকার জন্য ওপাশের ঘরগুলি বরাদ্দ। শুধু দুপুরে লাঞ্চের সময় আর বিকালের সময়টিতেই তাদের সঙ্গে দেখা হয়, নয়তো পুরোপুরি আলাদা থাকবার ব্যবস্থা। সন্ধেবেলা সৌরভ ফোন করেছিল। রাজাও কথা বলল ঠাম্মার সঙ্গে। মাধবীও বেশ স্বাভাবিকভাবেই কথা বলল ওদের সঙ্গে, কিন্তু ফোনটা রাখবার পর আবার মনটা উদাস হয়ে গেল। ভুলতে চাইব বললে কি আর অত সহজে ভোলা যায়? এতদিনের অভ্যেস এত সহজে ভুলবার নয়। তবু মাধবী নিজের মনের সঙ্গে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদের সবাইকে ভুলে থাকতে, রক্তের মায়া কাটিয়ে দিতে। তবু মাঝে মাঝেই মনে হচ্ছে আমি কোথায় আছি। বাড়ি ছেড়ে একই শহরে একেবারে অচেনা অজানা জায়গাতে ও সেভাবে কোনো দিনই থাকেনি। সারাটি জীবন শুধু সংসারই করে গেছে। সামনের রবিবার ওরা সবাই আসতে চেয়েছে। এখনো 6 দিন বাকি। অপেক্ষা করতে হবে, একটু আপন জনের মুখ দেখার জন্য অনন্ত এক অপেক্ষা। মাধবী দীর্ঘশ্বাস ছাড়ে। 8টার মধ্যেই ডিনার দিয়ে যায় রুমে, তাই সন্ধেবেলা আর টিফিন দেয় না। বিভাদি নিজের কৌটো থেকে বিস্কুট নিয়ে মাধবীকে দিতে এলে মাধবীর মনে পড়ল বৌমাও কতগুলো বিস্কুট আর শুকনো ফলের প্যাকেট ভরে দিয়েছিল। বিভাদিকে দেবার জন্য সেগুলির খোঁজ করতে করতে ব্যাগ খুঁজতে বসল। অম্লানের ছবিটা এখনো ব্যাগের মধ্যেই। এসে থেকে আর বের করার কথা মাথাতেই আসেনি। পরম যত্নে ছবিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ওয়ার্ড্রপের ওপরেই রেখে দিল। বিভাদি মুচকি হেসে বললেন, কর্তা বুঝি? মাধবী একটা ম্লান হাসি হেসে বলল, জীবনের পথে প্রায় 44 বছর আমরা একসঙ্গে হেঁটেছি। মুখে বিস্কুট পুড়তে পুড়তে বিভাদি বলল, এবারে বলো তোমার কথা শুনি। মাধবী শুকনো হাসি হেসে বলল, আমার কথা? আমার কিছুই কথা নেই। আমি জীবনে খুব সুখী। তবু নিজের ইচ্ছেতেই নির্বাসন নিয়েছি, তাই কারোর ওপর আমার কোনো অভিযোগ নেই। বিভাদি বলল, তাই আবার হয় নাকি? সাত করে কেউ স্বাদের সংসার ফেলে এখানে আসতে চায়? কিন্তু মাধবীকে চুপ থাকতে দেখে বিভাদি বলল, অত সহজে মুখ খোলার মহিলা নয় এই মাধবী। তাই সব চুপ করে গেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূরে কোথাও শাঁখ বাজছে। সেই শাঁখের আওয়াজ কানে যেতেই মাধবী আবারও উদাস হয়ে গেল। তার বড় সাত করে পাতা ঠাকুর ঘরে হয়তো সন্ধেই পড়বে না আর। বৌমা ব্যস্ত মানুষ, অফিস থেকেই ফেরে সন্ধ্যের পর। কোনোদিনই এসব দেখতে হয়নি তাকে। দুবেলা মাধবী আস্তে আস্তে ঠাকুর দিত। আজ হয়তো তার ঠাকুর অন্ধকারেই পড়ে আছেন। ভেবেই মনটা খারাপ হয়ে গেল। মাধবীকে হঠাৎ উদাস হতে দেখে বিভাদি আবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? বাড়ির জন্য মন খারাপ করছে নাকি? মাধবী উদাস স্বরেই বলল, না, মন খারাপ না, ভাবছি আজ সন্ধে পড়বে কিনা আমার ঠাকুর ঘরে। বিভাদি হেসে বলল, তোমার ঠাকুর ঘর কি গো? সব ছেড়ে দিয়ে এসেছো? এখন ওদের সব,
ওরা নিজের সংসারের কল্যাণের জন্য ঠাকুর দেবে না দেবে সেটা একান্ত ওদের ব্যাপার, তুমি আর এ নিয়ে চিন্তা করো না। মাধবী নিজের ভুল বুঝতে পেরে ম্লান হাসি হেসে বলল, ঠিক কথা। কথা বলতে বলতেই ওদের ডিনার এসে গেল। রাতের খাবারটা সবার ঘরে ঘরেই দিয়ে যায়, তবে এখন একটি অন্য মহিলা খাবার দিয়ে গেল। বিভাদি বললেন, শিফটিং ডিউটি, এ রাতে থাকে, কোনো প্রয়োজন হলে একেই বলতে হবে। নাম মায়া, তবে তার মনে মায়ার বড্ড অভাব, বড় খিটখিটে মহিলা। মাধবী মনে মনে ভাবে, যেখানে রক্তের সম্পর্কের জন্য সারাটি জীবন ধরে করে চললেও সারা জীবনের তিল তিল করে সঞ্চয় করা স্থাবর অস্থাবর সব সম্পত্তি হাতে তুলে দেবার পরও নিজের রক্ত বিশ্বাসঘাতকতা করে, নিজের মা বাবাকে অবলীলায় বৃদ্ধাশ্রমে ছেড়ে যেতে পারে, সেখানে শুধুমাত্র সামান্য কিছু অর্থের বিনিময়ে একেবারে অপরিচিত কিছু বয়স্ক মানুষের সেবা করতে আসা মানুষটির কাছে কি করে ভালো ব্যবহার আশা করা যায়? তার তো কোনো আন্তরিক দায় থাকবার কথাই নয়। বিবাদী বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পরেই বাসন নিতে এসে যদি দেখে খাওয়া হয়নি খিটখিট করবে। মাধবী বলল, কিন্তু এখন তো আমার খাওয়ার অভ্যেস নেই, খাবো কি করে? বিবাদী বলল, সবই অভ্যেস হয়ে যাবে, কয়েকদিনেই দেখো। তারপর বাধ্য হয়ে মাধবী যাই হোক করে একটু মুখে দিল। এসব অভ্যেস হতে বেশ সময় লাগবে, মাধবী মনে মনেই ভাবল। 9টা বাজতে বাজতেই সারা আশ্রমটি একেবারে ঘুমিয়ে পড়ল যেন। রাতে শুয়ে আর ঘুম আসে না মাধবীর। নিজের ঘর, নিজের বিছানাটাকে যেন খুঁজতে থাকে সে। ওদিকে বিভাদি নাক ডাকছে, মাধবী বারে বারে জল খাচ্ছে আর বাথরুমে যেতে হচ্ছে। ঘরের লাগোয়াই বাথরুম আছে। জানলাটি খুলতে বারণ করে গেছে, তবু মাধবী জানলাটা খুলে তার সামনে দাঁড়িয়ে রইল কতটা সময় ধরে। আকাশ পাতাল চিন্তা যেন এই রাতেই ভিড় করে ছেঁকে ধরে যারা জেগে থাকে তাদেরকেই। অম্লান চলে যাবার পর থেকেই এই ঘুমের সমস্যাটা হয়েছে। খোকাকে বলেছিল, তখন খোকা ডাক্তার দেখাতে চেয়েছিল, কিন্তু বৌমা আড়ালে বারণ করেছিল খোকাকে। মাধবী পরিষ্কার শুনতে পেয়েছিল। বৌমা বলছে, এই বয়সে এসে ঘুমটা সবারই কমে যায়, তাছাড়া সারাদিন ফাঁকা বাড়ি পেয়ে তোমার মা ঘুমিয়েই কাটান। এসব শোনার পর মাধবী নিজেই আর ডাক্তারের কাছে যেতে চায়নি। নিচের ঘরে মশার উৎপাত, তাই সবার বিছানাতেই মশারি খাটিয়ে দিয়ে গেছে। মাধবী কখন তার মশারি খুলে ফেলেছে, ওটার মধ্যে যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। ঘরের নাইট বাল্বের আলোতেই অম্লানের ফটোটাতে চোখ যেতেই আবার মনটা কেঁদে উঠল হু হু করে। ওনার হাসি মুখের ছবিটার দিকে তাকিয়ে মাধবীর খুব অভিমান হলো। মনে মনে বলল, খুব হাসি না, আমাকে এই নরক যন্ত্রণার মধ্যে একা ফেলে রেখে দিব্যি একা একা পালিয়ে গিয়ে খুব মজা লাগছে না গো। ওদিকে রাত পেরিয়ে প্রায় ভোর হতে চলল। মাধবীর দু চোখে ঘুম নাই। না, আজ আর ঘুম আসবে বলে মনে হয় না। জানলা খুলে দেওয়াতেও মশাও ঢুকে গেছে ঘরে। বাধ্য হয়ে মাধবী আবার মশারি টানিয়ে চুপ করে শুয়ে পড়ল। আর শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এভাবেই তাকে বাকি জীবনটা কাটাতে হবে। অম্লান সবসময় বলতো একটা মেয়ে নেবার কথা, কিন্তু একলা ঘরে খোকার কষ্ট হবে, তাই মাধবী কোনোদিন ভাবেইনি দ্বিতীয় সন্তান নেবার কথা। আচ্ছা, একটা মেয়ে থাকলে কি আজ তার এই অবস্থা হতো? হয়তো মেয়ে তার মায়ের মনটা ঠিক বুঝতো। মাধবী তো কিছুই চায়নি, শুধু ও চেয়েছিল একটু সংসারের মধ্যে থেকে একটু সকলের ভালোবাসা, একটু সহানুভূতি। শাড়ি গয়না বা খাওয়ার ওপর ওর কোনোদিনই লোভ নেই। এই সংসার তাকে সেটুকুও দিতে পারল না, তাহলে কিসের জন্য সংসার করা? কিন্তু বিভাদির তো 2 ছেলে 2 মেয়ে সবাই আছে, তাহলে কেন তাকে এখানে থাকতে হচ্ছে? নিজের মনকে সান্ত্বনা দেয় মাধবী। ওদিকে প্রায় সকাল হয়ে এলো। কাক ডাকতে শুরু করেছে। মাধবীর মাথাটা ঝিমঝিম করছে। ক্লান্ত চোখটা বুঝল, যদি একটু ঘুম আসে। সকাল সকাল মায়া নামে সেই মেয়েটি এসে বাজখাই গলাতে ডাক দিয়ে মাধবীকে জাগিয়ে দিল। ওর ডিউটি আওয়ার্স শেষ হয়ে যাবে 7টার মধ্যে, তাই যাবার আগে ওর ডিউটি হলো ঘর থেকে সবাইকে বের করে দিয়ে সব বিছানা গুটিয়ে দিয়ে যাওয়া, আর কাজের মাসিকে দিয়ে সব ঘর আর বাথরুম সাফসুতরো করানো। যন্ত্রচালিতের মতো সে এসে টেবিলের ওপরে ঠকাস করে 1 কাপ লিকার চা আর প্লেটে 2টো ক্র্যাকার বিস্কুট দিয়ে বলল, তাড়াতাড়ি উঠুন মাসিমা, আর কত ঘুমাবেন? এর আগে 2বার এসে ফিরে গেছি, রাতে ঘুমাননি, তাই 6:30 অবধি ঘুমাতে দিলাম। মাধবী মশারি তুলে বের হতে হতে বলল, তুমি কি করে জানলে যে রাতে আমার ঘুম হয়নি?
মায়া বলল, আমাকে সব দিকেই নজর রাখতে হয়, আর রাতে ওই জানলাটা খুলবেন না, ওদিকে অনেক গাছপালা আছে তো, পোকা মাকড় মশা সব ঘরে ঢুকবে। মাধবী বুঝলো হয়তো রাতের রাউন্ডে এসে ওকে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেই ও বুঝেছে। মায়া আবার বলল, নিন তাড়াতাড়ি বাথরুমের কাজ সেরে এসে চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেল, আর চা পাবেন না। রান্নাঘরে চায়ের পাট উঠিয়ে এখন টিফিন রান্না হচ্ছে, আর ঘর থেকে বেরোন, ঘর মুছতে লোক আসছে। মাধবী তাকিয়ে দেখল বিভাদির বিছানা পরিষ্কার, ঘরেও নেই উনি। বিভাদির খোঁজ করতেই মায়া নিরস কণ্ঠে বলল, হবে কোথাও বাইরের বাগানে বা মন্দিরে। ঠান্ডা চাটা পান করে মাধবী আবার লনের সামনের বারান্দাটাতে দাঁড়ালো, ঠিক যেখানটাতে গতকাল বিকেলে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো চেনা মুখ দেখতেই পেল না। একজন ট্রেনার এসে সবাইকে প্রাণায়াম করাচ্ছেন, বেশিরভাগ বৃদ্ধরাই লাইনে দাঁড়িয়ে। ট্রেনারের চোখ পড়তে ইশারাতে মাধবীকেও ডাকলেন, কিন্তু ইতস্তত করতে করতে মাধবী বলল যে আগামীকাল থেকে সে ওদের সাথে যোগদান করবে। ওখানে দাঁড়িয়েই সবাইকে দেখতে থাকলো। ওদিকে 4-5 জন সখীতে পরিবেষ্টিত হয়ে এলেন বিভা দেবী। গতকালকের বিকেলের সেই বৃদ্ধারা সাত সকালে কোথায় গেছিল কে জানে। ভেজা এলো চুলে আটপৌড়ে সাদা শাড়িতে বিভাদিকে বেশ লাগছে দেখতে, যেন অনেক দিনের চেনা এই রূপটা বড্ড নিজের লাগে। এসেই মাধবীকে বলল, বাবা কি ঘুমাচ্ছিলে গো, আমি তো ডাকতে গিয়েও ফিরে এলুম। ভেবেছিলাম সকালের আরতি দেখাতে তোমাকে রাধা গোবিন্দের মন্দিরে নিয়ে যাব, উঠলে না, তাই একাই চলে গেলুম। মাধবী বলল, কাল যাব। কোথায় গো মন্দিরটা? মাধবীর হাতের প্রসাদের সন্দেশের টুকরো দিতে দিতে বিভাদি আঙুল তুলে বলল, ওই তো বাগানের ওপাশটাতে, ছোট্ট মন্দির, কিন্তু খুব ভালো লাগে সকাল সকাল ওখানে যেতে, সুন্দর আরতি হয়। ওদের কথা বলার সময় অন্য 4 জন মহিলা আসছি বলে নিজেদের ঘরে চলে গেছেন। প্রাণায়ামও শেষ হয়ে গেছে, একে একে সকলেই লন ছাড়ছেন। মাধবী বলল, তুমি ওদের সঙ্গে ব্যায়াম করো না বিভাদি? বিভাদি হেসে বলল, ধুর, এই হাড়ে আর অত জোর নাই, বিকালে একটু হাঁটাহাঁটি, ওটাই অনেক। তারপর মাধবীকে বলল, চা খেয়েছো? মাধবী বাচ্চার মতো মাথা নাড়ালো। বিভাদি আবার বলল, চলো ঘরে যাই, 8টার মধ্যেই জলখাবার দিয়ে যাবে ঘরে। মাধবী জিজ্ঞাসা করলো, কি খাবার দেবে গো বিভাদি? কি আবার, হয় ওটস নয়তো ডালিয়ার খিচুড়ি, ওগুলো না খেলে শুকনো মুড়ি, আর ভাগ্য ভালো থাকলে কখনো লুচি আলুর তরকারিরও দেখা পাবে। এই বলে হাসতে হাসতে এগিয়ে গেল নিজেদের ঘরের দিকে। মাধবীর হাতে ধরা মোবাইলটা ঠিক সে সময়টাতেই বেজে উঠল। সৌরভ ফোন করেছে খোঁজ খবর নেওয়ার জন্য। মাধবী ওর সাথে কথা বলতে বলতে নিজেই ঘরের দিকে এগিয়ে গেল। মানুষ নিজের অজান্তেই আরেকটি মানুষের স্নেহের মধ্যে জড়াতে চায়, একটু ভালোবাসার পরশ পেতে চায়। শ্রদ্ধেয় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটির প্রতিটি বর্ণ একেবারে সত্য। সত্যি মানুষ বড় একলা, মানুষকেই মানুষ হয়ে তার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি তার কবিতা জুড়ে। ঠিক তেমনই অজানা পরিবেশে এসে মাধবীও বিভাদি নামের ওই বয়স্ক মানুষটিকে আঁকড়ে ধরে একটু একটু করে মানিয়ে নিচ্ছে নতুন জায়গাটিকে। তার একাকিত্বটিকে ঘোচাতে চাইছেন একটি মানুষকে অবলম্বন করেই। যতই বয়স হোক না কেন, মানুষের মধ্যে একটা শিশু মন থাকে, আর সেই শিশু মনটি বাচ্চার মতো কাউকে আশ্রয় করে বেঁচে থাকতে চায়। সেও খোঁজে একটা আবদারের জায়গা। হয়তো সেজন্যই মাধবী নিজের অজান্তেই বিভাদির সঙ্গে জড়িয়ে পড়ছে। দুপুরে লাঞ্চে গিয়ে মাধবী আর বিভাদি কালকের টেবিলটাতে বসতে গিয়ে দেখলো 2 জন খেতে বসেছে। তাদের মধ্যে একজন বেশ বয়স্ক লোক আর একজন রোগা মাঝবয়সী মহিলা। তারা দুজনে চুপচাপ বসে একসঙ্গে খাচ্ছেন। বিভাদি ওদের দিকে তাকিয়ে একটু হেসে অন্য টেবিলে গিয়ে বসলো। মাধবী আস্তে করে বিভাদিকে জিজ্ঞেস করলো, ওরা কে গো বিভাদি, 2 জন বন্ধু নাকি? বিভাদি বলল, না গো, ওরা স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা হয়নি ওদের, তবু ওরা নিজের ইচ্ছায় এখানে এসেছে। মাধবী অবাক হয়ে বলল, কেন? ওরা তো একসঙ্গেই দিব্যি 2 জনে থাকতে পারতো, শুধু শুধু এখানে এসেছে কেন? পেছন ফিরে ওদের টেবিলের দিকে একবার দেখে নিয়ে বিভাদি গলাটিকে আরও নামিয়ে নিয়ে বলল, শুধু শুধু আসবে কেন, বাধ্য হয়ে এসেছে, বয়স হয়ে গেছে, কে দেখবে ওদের? তাছাড়া শুনেছি ওরা বাড়িতেও শান্তিতে ছিল না, সব সময় বরবুয়ে ঝগড়া লেগেই থাকতো। মাধবী অবাক হয়ে শোনে, আর মনে মনে ভাবে এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে। কেউ স্বামী আগে গত হয়ে গেছে বলে কত দুঃখ করে, আবার কেউ
বা দুজন থাকতেও এক ছাদের তলায় থাকতে পারল না। মাধবী আবার তাদের দিকে তাকায়। ভদ্রলোকটির শরীরে বয়সের থাবা বসালো ভদ্র মহিলাটিকে কিন্তু এখনো বেশ শক্তপোক্তই দেখে মনে হচ্ছে। দিব্যি একসঙ্গে ওরা আরও কিছুদিন সংসার করতে পারত। এখানে থাকতেও তো কত খরচ। শুধু শুধু অচেনা অতিথির মতো দুজন মানুষ বৃদ্ধাশ্রমে বাস করার কোনো মানেই হয় না, মাধবী মনে মনেই ভাবল। মাধবীকে চুপ থাকতে দেখে বিভাদি আবার বলে, জানো তো মাধবী, সংসারে বাচ্চা কাচ্চার খুব দরকার। বাচ্চা না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসার গিট শক্ত হয় না। তাই তো সংসারে গিয়ে খিটখিট লেগেই থাকে। একসময় দুজন দুজনকে আর সহ্য করতে পারে না। যতই অভিযোগ থাক আমাদের সন্তানদের ওপরে, ওরাই কিন্তু আমাদের স্বামী স্ত্রীকে জুড়ে রাখবার সেতু, বুঝলে? মাধবী হাসল। হয়তো তাই হবে, বয়সের অভিজ্ঞতার একটা দাম আছে। আর বিভাদি পড়াশোনা সেরকম জানেন না, কিন্তু সুন্দর করে কথা বলেন। মাধবী অবাক হয়ে তার কথাই শোনে। সেই কালকের মতোই একই মেনু, তবে আজ আলু পটলের তরকারির জায়গায় পেঁপে তরকারি আছে। মাধবী স্বল্পাহারী, অল্প অল্প করে সবই খেলো। বিভাদি কিন্তু বেশ গুছিয়েই খেলো, আর মাধবীকে বকলো এত অল্প খাওয়ার জন্য। গতকালকের সেই বাঙাল দিদাটা নিজেই যেচে এসে মাধবীর টেবিলের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো এখানকার খাবার ভালো লাগছে কিনা। মাধবী মাথা নেড়ে বলল, ভালোই। আপনার খাওয়া হয়ে গেল দিদি? ওই খাইলাম, আর কি। পেঁপের তরকারি মুখে রুচে না, এগো রোজ রোজ পেঁপে রাঁধতে শিখছে, জোরে জোরে অভিযোগ করলেন ভদ্রমহিলা। মাধবী হেসে বলল, কাল কিন্তু আলু পটল ছিল। ওই আর কি, সবই এক সোয়াদ। বিরস মুখে বলতে বলতে ভদ্রমহিলা হাঁটা দিলেন। বললেন, যাই একটু জিরায় লই, কোন ভোরে উঠছি। বিবাদী মুখ ভেঙিয়ে বলল, পেঁপের তরকারি বলে কি কম খায় নাকি? এক পিস মাছ মানে মন ওঠে না বুড়ির। রোজ রোজ মাছ নিয়ে অশান্তি, আবার নালিশ করতে এসেছে। মাধবী মনে মনে ভাবে এরা নাকি আবার বন্ধু। এই তো সকালেও একসঙ্গে মন্দির থেকে ফিরতে দেখলো ওদের, তখন কত হাসাহাসি, আবার পেছনে ওনারই নিন্দা। এই বয়সে এসেও মানুষের পরিবর্তন নেই, কিন্তু এভাবে হয়তো ওরা বেশ আছে। সামনে সৌজন্যে, পেছনে নিন্দা চর্চা, না হলে কি নিয়ে বেঁচে থাকবে এরা? আশ্রমের এই একঘেয়ে বিরস জীবনে ওরা হয়তো নিজেরাই নিজেদের বেঁচে থাকার রসদ খুঁজে নিয়েছে এভাবেই। হয়তো এদের মাঝে মাঝে থাকতে থাকতে মাধবীও একদিন এমনটাই হয়ে যাবে। পরের দিন সকালে মন্দির চত্বরে সেই বাঙাল দিদি শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, কাল ছেলে বৌমা আইছিল, এত ফল দিয়া গেছে কি কমু, আরও কত কি যে দিয়া গেছে। আমি তো এহেন প্যাকেট খুইলা উঠতে পারি নাই। প্রত্যেক সপ্তাহে এই এক কাণ্ড করব, এত বারণ করব তবু শুনবো না। বিভাদি চুপ করে আছে দেখে ওনাকে রাগাবার জন্য এসব কথা নাকি? কে জানে। মানুষ মানুষের দুর্বল জায়গাটিতে আঘাত করেই সবচেয়ে বেশি শান্তি পায়, আর প্রিয় বন্ধুরাই কাজটি করতে সবচেয়ে ভালোবাসে মনে হয়। মাধবীর দিকে ফিরে সেই বাঙাল দিদি আবার শুরু করলো, তোমার ছেলে বৌমার লগে আমাগো আলাপ করাইলা না মাধবী? কি জানি ওরা জানতে পেরেছে তাই মাধবীকে আঘাত দিতেই নাকি এসব কথা বলল, নাকি অজান্তেই কথাগুলো বলল। মাধবী কিছু বলার আগেই বিভাদি ওর ঢাল হয়ে বলল, ওর ছেলে কাল আসেনি, ওর বেয়াই মশাই খুব অসুস্থ। বাঙাল দিদি মুখ বাঁকিয়ে বলল, হ বুঝছি, হসপিটালে ভর্তি নাকি বিয়াই মশাই? মাধবী গম্ভীরভাবে বলল, হ্যাঁ। সাত সকালে এসব আলোচনার ভালো লাগছিল না মাধবীর, তাই মন্দির চত্বরে দাঁড়িয়েই মিথ্যে কথা বলল। তারপর ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে হাত জোড় করে মনে মনে বলল, অপরাধ নিও না ঠাকুর, সবাইকে ভালো রেখো। মন্দির থেকে ফিরে আসার সময় এক জায়গায় জটলা দেখে কি হয়েছে জানতে ওরা দাঁড়ালো সেখানে। সেই নিঃসন্তান দম্পতির স্বামীটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অবস্থা ভালো নেই। ইস, দুদিন আগে ওদের মাঝে দাঁড়িয়ে মাধবী কত গল্প করলো, কখন যে মানুষের কি হয়, একেই মনটা ভালো ছিল না। তার উপরে এমন একটা খবরে মনটা আরও খারাপ হয়ে গেল মাধবীর। ঘরে আসতেই বাটি করে দুধে ভেজানো মিষ্টি ওটস দিয়ে গেল আশ্রমেরই কাজের মেয়েটি। মাধবীর মুখে আজ আর কোনো খাবার রুচল না, চুপ করে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। বিভাদি বাইরের আলোচনা শেষ করে এসে দেখেন মাধবী অন্যমনস্ক হয়ে বসে আছে। টেবিলে খাবারটাও খোলা পড়ে আছে, মুখেও তোলেনি।
বিভাদি মাধবীর কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো মাধবী, শরীর খারাপ করছে নাকি? না গো, কিচ্ছু ভালো লাগছে না। বিভাদি আর কথা না বাড়িয়ে নিজের খাবারটি নিয়ে চুপ করে বসে বসে খেতে লাগলো। ওদিকে দুপুরে হাসপাতাল থেকে খবর এলো সেই ভদ্রলোকটি মারা গেছেন। মাধবী দুপুরে খেতে বসে সেই শূন্য টেবিলটার দিকে উদাস দৃষ্টিতে চেয়েছিল। বিভাদি বলল, এটাই জগতের নিয়ম মাধবী, এই আছি এই নেই, আমরাও ওই পথেরই পথিক। মাধবী কোনো কথা না বলে শুধুই দীর্ঘশ্বাস ফেলল। আজ খাবার ঘরে সবাই চুপচাপ। মাধবী বিভাদি দুজনেই ভালো করে খেতে পারল না। বিকেলে ভদ্রলোকের দেহ আনা হলো বৃদ্ধাশ্রমে। যেহেতু এই আরণ্যকই এখন ওনাদের স্থায়ী ঠিকানা, তাই এখানেই আনা হলো দেহ। ভদ্রমহিলা ভীষণ চুপচাপ হয়ে গেছেন, একটুও কাঁদছেন না। উনিও স্বামীর সঙ্গে হাসপাতালে ছিলেন, তাই ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। হয়তো হাসপাতালেই সব কান্না শেষ করে এসেছেন। বাঙাল দিদিটার এক বান্ধবী ফিসফিস করে বলল, দেখছেন দিদি, কি নিষ্ঠুর মহিলা, এক ফোঁটা জল নাই চোখে। বাঙাল দিদি মুখ বেঁকিয়ে বললেন, হইটা অমনি মহিলা, তাই না হলে একই আশ্রমে আলাদা ছিল কেমনে? সারাদিনে একটু দেখা নাই, অসুস্থ বরটারে একটু যত্ন আত্মি নাই, এমনি এমনি চইলে গেল গো বরটা। কত দরদ। মাধবী পাশ থেকে ওদের কথা শুনে মনে মনে ভাবে, মানুষ শুধু শোনাতেই জানে, যার কষ্ট সেই বোঝে। এই কটা দিনের পরিচয় ভদ্রমহিলা হয়তো মাধবীকে বিশ্বাস করেছিল, তাই একদিন একটু বলেও ছিল কেন এখানে এসেছে। ওনার স্বামীর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তারবাবুরা সময় বেঁধে দিয়েছিলেন মাত্র 6 মাস। তবু বছর খানেক টিকলেন ভদ্রলোক। ভদ্রমহিলা সাহস পাননি একা একা একজন অসুস্থ মানুষকে নিয়ে অত বড় বাড়িতে থাকার, তাই উনি বেঁচে থাকতেই সমস্ত সম্পত্তির হিল্লে করে এই বৃদ্ধাশ্রমে এসে উঠেছিলেন। অন্তত ভদ্রলোক বেঁচে থাকতেই তার একলা স্ত্রীর একটি সুন্দর ব্যবস্থা করে গেলেন। যদিও সবাইকে সব কথা বলা যায় না, তাই ওনারা সেরকমভাবে কাউকেই কিছু বলেননি। এমনকি বিভাদিও ওনাদের সম্পর্কে এত কিছু জানেন না। মানুষ ভুল বুঝতেই পারেন, সেটা তাদের জন্মগত অধিকার। মাধবী মনে মনে এসব ভাবে। সব দেহ তুলে নিয়ে যাবার পরেও ভদ্রমহিলা অসহায়ভাবে ওখানেই বসেছিলেন। দূর থেকে সবাই ফিসফাস করলেও কেউই আর এগিয়ে গেলেন না ওনার দিকে। কাঁদলে না হয় সান্ত্বনা দিতে যেত, চোখের জল মোছাতো, কিন্তু উনি তো চুপ করে শূন্য চোখে বসে আছেন। কি করতে যাবে তার কাছে? মাধবী সবার বাধা টপকে আস্তে আস্তে তার কাছে গিয়ে তার হাত ধরে মাটি থেকে তুলল। উনিও বাধ্য মেয়ের মতো উঠে ধীর পায়ে নিজের ঘরে চলে গেলেন। মাধবীর চোখের ইশারাতে ওনার পেছন পেছন আশ্রমেরই একজন মহিলা গেল। এদিকে আশ্রমের এত পুরনো সব আবাসিক থাকতে নতুন আবাসিক মাধবীকে এগিয়ে যেতে দেখে সকলেই মনে মনে রুষ্ট হলো। সেটা মাধবী বেশ বুঝতেও পারল, এমনকি বিভাদিও। কারণ মাধবীর জন্য অনেকক্ষণ না করেই উনি নিজের ঘরে চলে গেছেন। ধীর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে চলল মাধবী। দেখতে দেখতে মাধবীর এই আরণ্যকে আসা প্রায় মাসখানেক হতে চলল। মাঝে একদিন সৌরভ একাই এসেছিল, স্পেশাল পারমিশন নিয়ে। মাধবীর ঘরেই মিনিট 10 গল্প করে গেছে। গল্প মানে প্রয়োজনীয় কিছু কথাবার্তা আর কিছু শুকনো খাবার দিয়ে গেছে। বৌমা পাঠিয়েছিল। রবিবার সকলের বাড়ির লোকেদের সারাদিন দেখা করার জন্য ছাড় দেওয়া আছে, কিন্তু অন্যদিন দেখা করতে এলেই স্পেশাল পারমিশন লাগে। ছেলের সাথে গল্পে গল্পে মাধবী জানতে পারল ওরা শ্বশুর বাড়িতেই আপাতত আছে। এবারে নিচতলাটা ভাড়া দিয়ে ওপরের ঘরগুলোতে জিনিসগুলো শিফট করে তালা দিয়ে চলে যাবে। ওখানেই অফিসের কাছাকাছি ভাড়ায় ফ্ল্যাট দেখছে। সব শুনে মাধবী কিছুই বলল না। ও ভেবে নিয়েছে ওদের ব্যাপারে আর কিছুই বলবে না। মাকে কিছু বলতে না দেখে সৌরভ অবাক হয়ে যায়। এদিকে বিভাদি নিজেই এসে যেচে সৌরভের সঙ্গে আলাপ করে অনেক গল্প করল। ইদানিং বিকেলবেলাটা মাধবী সেই ভদ্রমহিলার সঙ্গেই হাঁটতে যান। ওনার স্বামী মারা যাবার পর উনি ভীষণ একলা হয়ে গেছিলেন। মাধবীকে আঁকড়ে ধরে আবার একটু করে স্বাভাবিক জীবনে ফিরছেন। মাধবীর খুব ভালো লাগে এই বয়সে এসেও ও যদি কারো কোনো উপকারে লাগে, কেউ যদি ওকে আঁকড়ে ধরে আবার বেঁচে থাকার স্বপ্ন দেখে, তাহলে তো খুবই ভালো কথা। এটা অবশ্য বিভাদিরা খুব ভালো চোখে নেননি।
আকারে ইঙ্গিতে মাধবীকে ওরা বোঝাতে চেয়েছেন ওই মহিলার সঙ্গে মেশা ঠিক নয়, ওই মহিলা খুব একটা সুবিধের নন। কিন্তু মাধবী বুঝেও না বোঝার ভান করেছে। ওদের মন রক্ষা করার জন্য সকালে ওদের সঙ্গে মন্দিরে যায় এখনো, আর বিকেলটা ওই মহিলার সঙ্গে পায়চারি করে বাগানের ওপাশটিতে, যেদিকটা বেশ ফাঁকা, আর দুপুরে বিভাদির সঙ্গেই লাঞ্চে বসে। এভাবেই মাধবীর দিন পার হয়ে যাচ্ছে। সেদিন হঠাৎ বিভাদির বড় মেয়ে বিভাদির সঙ্গে দেখা করতে এসেছিল। ওদের মা মেয়েকে কথা বলতে দেখে মাধবী একটু হেসে ঘর থেকে বেরিয়ে গেছিল ইচ্ছে করেই। ভাবলো এতদিন বাদে বিভাদির বাড়ি থেকে কেউ এসেছে, প্রাণ খুলে কথা বলেনি কোড়া। পাশের ঘরের ভদ্র মহিলার সঙ্গে বসে গল্প করছিল। হঠাৎ বিভাদির চিৎকারে মাধবী ছুটে এলো ঘরে। দেখে মেয়ে চলে যাচ্ছে আর বিভাদিও তাড়িয়ে দিচ্ছে তাকে। মাধবী কি করবে বুঝতে না পেরে ঘরের একপাশে গিয়ে দাঁড়ালো। বিভাদি তখনও হাঁপাচ্ছে আর চেঁচাচ্ছে, যদিও মেয়ে রাগ দেখিয়ে গজগজ করতে করতে চলে গেছে ততক্ষণে। বিভাদিকে হাঁপাতে দেখে মাধবী এক গ্লাস জল নিয়ে ওনার হাতে দিয়ে শান্ত হতে বলল। বিভাদি জলটা এক নিঃশ্বাসে পান করে নিয়ে বকবক শুরু করলো। চিৎকার করতে করতেই বলল, দেখলে মাধবী, নিজের পেটের সন্তান কেমন স্বার্থপর। মাধবী কিছু বুঝতে না পেরে চুপ করে থাকে। তারপর বিভাদি বলতে শুরু করলো, ওনার বড় মেয়ে এতদিন পর তার মাকে দেখতে আসেনি, এসেছিল নিজের স্বার্থে, উইলে সই করাতে এসেছিল। মাধবী শুধু চুপ করে শোনে, কিছু বলারই নেই। সবাই যে নিজের নিজের সন্তানের কাছে হেরে ভূত হয়ে আছে, কি বলবে। বিভাদির মুখে শুনল তার মেয়ের কথা হলো। যেহেতু তার ছেলের দৌলতেই আশ্রমে এত সুখে আছেন বিভাদি, তাই এখন মানিকতলার 3 তলার বাড়িটা তাকেই লিখে দিতে হবে। তাছাড়া ভাই বোন সবারই নিজস্ব বাড়ি আছে, ওই শুধু ফ্ল্যাটে থাকে। বিভাদিও কম যান না, বললেন প্রাণ থাকতে কাউকেই লিখে দেব না ওই বাড়ি, থাকুক তালা বন্ধ হয়ে পড়ে। নিজে যখন বরের তৈরি বাড়িতে বাস করতে পেলুম না, তাহলে ওদেরকেও সুখে বাস করতে দিব না। দেখ কেমন মজা। তারপর আমি মরে গেলে সব ভাই বোন আবার 60 হয়ে করতে থাকিস ওই বাড়ির হিল্লে। আমার নামও বিভারানী দাস। বিভাদির কথাগুলি শুনে মাধবী একটা দীর্ঘশ্বাস ফেলে। যতটা মূর্খ ভেবেছিল এই মহিলাকে, ততখানি মূর্খ নয় এই বিভাদি। লাঞ্চের সময় হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগেই বিভাদির মেয়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় লজ্জায় সংকোচে মাধবী বিভাদিকে খেতে যাওয়ার কথাও বলতে পারছে না, আবার একা নিজেও চলে যেতে পারছে না। অন্যদিন বিভাদি মাধবীকে মনে করায় যে খেতে যেতে হবে। এখনও বিভাদির রাগ কমেনি, তাই এখনও মাঝে মাঝেই গজগজ করে উঠছেন। মাধবীকে ঘড়ির দিকে তাকিয়ে উসখুস করতে দেখে বিভাদি বললেন, এই দেখো কত বেলা হয়ে গেল, চলো তাড়াতাড়ি খেতে চলো। এদের পাল্লায় পড়ে বাড়িতেও না খেয়েছিলাম, আর এরা এখানেও মায়ের খাওয়া বন্ধ করতে এসেছে, আসার আর সময় পেল না। এইসব বলতে বলতে নামতে গিয়ে পায়ে শাড়ি জড়িয়ে আর একটু হলেই পড়ে যাচ্ছিল। মাধবী তাড়াতাড়ি ধরে নিয়ে বলল, দিদি এখনও তোমার রাগ কমেনি, আমি বরং তোমার খাবারটা এখানেই এনে দিই। বিভাদি বলল, না না চলো, আমি ঠিক আছি, এসব আমার অভ্যাস আছে। হল ঘরে যাবার রাস্তাটুকুও পুরনো কথা তুলে বকবক করতে করতে চললেন। মাধবী বলল, সাবধানে চলো দিদি, পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। তাছাড়া বাদ দাও না ওসব কথা, শুধু শুধু নিজের শরীরকে কষ্ট দেওয়া। খেতে বসেও সেই এক গজগজানি, কিছুতেই থামছে না। মাধবী বোঝে সবাই তো একরকম হয় না, কেউ অভিমানে চুপ করে যায়, আবার কেউ তার রাগের বহিঃপ্রকাশ না করলে শান্তি পায় না। কথা বলতে বলতে খেতে গিয়ে 2-3 বার খাবার পড়ল বিভাদির শাড়িতে। এমনিতে কিন্তু বিভাদি বেশ পরিপাটি, সাদা ধপধপে শাড়ি 8 পৌড়ে করে পরেন, বেশ লাগে দেখতে। আজ শাড়িতে খাবার পড়ে যাওয়ায় নিজেই লজ্জা পেয়ে জলের হাত দিয়ে জায়গাটা পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় ওপাশের টেবিল থেকে বাঙাল দিদিদের দলটা খেয়ে যাচ্ছিল। টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, আইজ এত দেরি কেন দিদি? ও আপনার তো আজ মেয়ে আইছিল না, সেই লগে কি এত দেরি? বলে মুচকি হেসে চলে গেল। হয়তো ওনাদের কানে এতক্ষণে পৌঁছে গেছে বিভাদির মেয়ের সঙ্গে ঝামেলার এই রসালো খবরখানা। মাধবী অবাক হয়ে ভাবে, এরা কি মানুষ? কোথায় একে অপরের দুঃখে পাশে এসে দাঁড়াবে তা নয়, খোঁচা দিয়ে পালালো ওদেরই বন্ধুকে। নিজেদের বয়সের কথাও চিন্তা করেন না এরা। কি অদ্ভুতভাবে বিভাদি
ওদের কথার প্রত্যুত্তরে কিছুই বললেন না। হয়তো বুঝতে পারেননি যে ওরা খোঁচা মেরে গেল, কিংবা সবই বুঝেছেন, কিন্তু জবাব দেবার মতো কোনো উত্তরই পেলেন না। বিভাদিকে চুপ থাকতে দেখে মাধবী বলল, কি হলো দিদি, শরীর খারাপ লাগছে নাকি? ধুর না গো, আমি ঠিক আছি, মুখে বললেও বিভাদি কিন্তু আজ ভালো করে খেতেই পারল না। মাধবী বুঝল, মুখে যতই আস্ফালন করুক না কেন, মায়ের মন তো গভীর ব্যথা পেয়েছে। এতদিন পর এসেছে, কোথায় মায়ের খোঁজ খবর নেবে তা নয়, একেবারে দলিল নিয়ে এসে হাজির। ছি, এসব ছেলেমেয়েরা কি! মাধবী বিভাদির হাত ধরেই নিজেদের ঘরে নিয়ে এলো। বিকেলে সেই ভদ্রমহিলার সঙ্গে হেঁটে এসে ঘরে ফিরে মাধবী দেখে ঘর অন্ধকার করে বিভাদি নিজের বিছানায় শুয়ে আছেন। বাইরে যাননি কেন জিজ্ঞেস করায় বললেন, ভালো লাগছিল না। অবশ্য দুপুরে খাবার টেবিলে ওনারা যেমনভাবে খোঁচা মারলেন, তাতে আর ওনাদের সঙ্গে বসার সাহস হয়নি মনে হয় বিভাদির। রোজ সন্ধেবেলা বিভাদির টুকটাক কিছু খাওয়ার অভ্যাস আছে। আজ আর খেতে উঠছেন না দেখে ছেলের আনা শুকনো মিষ্টি জোর করে বিভাদিককে খাওয়ালো মাধবী। খেতে খেতেই আবার শুরু করলেন সেই সব কথা। যাবার সময় মেয়ে শাসিয়ে গেছে, আমার ছেলের দৌলতেই রাত সুখে থাকবে, আবার আমার কোনো কথাই শুনবে না তুমি। দেখছি কি করে এখানে থাকো। সত্যি নিজের সন্তানের মুখে এত বড় কথা সহজে মেনে নেওয়া যায় না। তবু মাধবীর আর ভালো লাগছে না সেই এক কথাগুলি শুনতে। ছেলেকে ফোন লাগালো। এখন তো অফিসের কাছাকাছি থাকে, 6টার মধ্যেই দুজনেই ঘরে ফিরে যায়। মাধবীকে ফোনে কথা বলতে দেখে বিভাদি একটু চুপ করেন, কিন্তু মনের মধ্যে মনে হয় আগুন জ্বলছেই, কিংবা হয়তো বিভাদির মনের মধ্যে ভয় ঢুকে গেছে মনে হয়। শেষ বয়সের এই নিশ্চিন্তি নিরাপত্তার আশ্রয়টুকু হারাবার, তাই হয়তো এত শোক। কিছুতেই রাতের খাবারটা নিলেন না। মাধবী অনেক অনুরোধ করলো, দিদি রাতে কিন্তু খিদে পেয়ে যাবে, দুপুরেও ভালো করে খাওনি। খাবারের ওপর রাগ দেখাতে নেই, খাবারটা রেখে দাও, একটু পরে না হয় খেও। কিন্তু বিভাদি কিছুতেই রাখলেন না, বললেন খেতে ইচ্ছা করছে না গো, তাছাড়া তুমি এত সুন্দর মিষ্টি খাওয়ালে তো। আরও বললেন, শুকনো খাবার আছে, খিদে পেলে ওগুলোই খেয়ে নেব না হয়। এদিকে সেই কাজের মেয়েটি এতদিন ধরে কাজ করছে, কোনো দিন বিভাদিকে অভুক্ত অবস্থায় ঘুমোতে দেখেনি। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, মাসিমার শরীর খারাপ নাকি? খারাপ লাগলে এখনই বলুন, বেশি রাতে বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। বিভাদি রেগে বললেন, তুমি যাও তো, বিরক্ত করো না, আমি ঠিক আছি। বলে বিভাদি পাশ ফিরে শুয়ে পড়লেন। আবার ঘুরে বললেন, দয়া করে মশারিটা খাটিয়ে যেও। মায়া আর কথা না বাড়িয়ে চলে যায়। মাধবী বিভাদির বিছানার দিকে তাকিয়ে আস্তে আস্তে নিজের রুটি সবজি চিবোতে থাকে। পাশের মানুষটি মন খারাপ করে অভুক্ত থাকলে কোনো খাবারই আর স্বাদ লাগে না, কোনো রকমে গলাৎকরণ করতে হয়। মায়া এসে দুজনেরই মশারি টাঙিয়ে মাধবীর এঁটো প্লেটটা নিয়ে চলে যায়। মাধবীও আর কোনো কথা না বাড়িয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। প্রতিদিন সকালে বিভাদি আগে উঠে স্নান সেরে চা খেতে খেতে মাধবীকে ডাকে। তারপর মাধবী উঠে মুখটা ধুয়ে চা খেয়ে স্নানে ঢোকে। তারপর দুজনেই একসঙ্গে মন্দিরে যায়। কিছুদিন ধরে এমনটাই ছিল ওদের সকালের রুটিন। আজ অবধি মাধবী ঘুম ভেঙে দেখে বিভাদিও এখনও ওঠেনি। এদিকে কাজের মেয়েটা চা নিয়ে এসে দরজায় নক করছে। মাধবী তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে বিভাদির বিছানার দিকে তাকালো। মায়াও অবাক হলো, উনি এখনও ওঠেননি। মায়া ওনাকে তুলতে গিয়ে দেখে শরীরটা বরফের মতো ঠান্ডা আর কঠিন হয়ে গেছে। রাতে যেভাবে পাশ ফিরে শুয়েছিলেন ঠিক সেভাবেই শুয়ে আছেন। মায়া ছুটল কর্তৃপক্ষকে খবরটা দিতে। এদিকে মাধবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে ধপাস করে নিজের বিছানায় বসে পড়ল। কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে বিভাদি আর নেই। খবরটা ছড়াতেও দেরি লাগলো না। বিভাদির বান্ধবীরা তৈরি হয়ে মন্দিরের দিকেই যাচ্ছিলেন। তারা কাঁদতে কাঁদতে ছুটে এলেন। বিলাপ করতে করতে সেই বাঙাল দিদি বলতে লাগলেন, কাল বিকালে যখন আসে নাই তখনই আমার মনে হয়েছিল দিদির শরীরটা খারাপ হইল নাকি। সন্ধ্যা পইরা গেল তো ভাবলাম সকালে তো দেখা হইবই, কিন্তু আর দেখা হইল না গো দিদি, আমাগো ছাইরা কোথায় চইলা গেল গো। বিভাদির নাতিকে খবর দেওয়া হলো। সে এসে সব কিছু দেখে বলল, দিদা অনেক আগেই চলে গেছে, ঘুমের মধ্যেই হার্ট ফেল করেছে।
মাধবীর চোখ দিয়ে এখনও এক ফোঁটাও জল বেরোয়নি। এখনও মেনেই নিতে পারছে না যে মানুষটির কালকেও এত অভিযোগ অনুযোগ ছিল, তিনি সব তুচ্ছ করে দিয়ে অবহেলায় সব ফেলে রেখে এত সহজেই চলে গেলেন। এমনিতে মাধবীর রাতে ঘুম আসতে চায় না, কিন্তু অদ্ভুতভাবে গতকাল রাতে এক ঘুমে সকাল হয়েছে তার। বাড়ি থেকে বিভাদির 2 ছেলে এসেছে, ওরা বডি নিয়ে চলে যাবে। ডাক্তার ভাগনের সঙ্গে একপাশে কিছুটা একটা আলোচনা করছিল মামারা। হঠাৎ করেই মারা যাওয়াতে অবাক সকলেই, সেই আলোচনাই হচ্ছিল বোধ হয়। মাধবী ধীর পায়ে গিয়ে ডাক্তারবাবুকে একপাশে ডাকলো, তারপর কঠিন অথচ শান্ত গলায় তাকে বলল, গতকাল তোমার মা এসেছিল। কথাটি বলে একটা শীতল দৃষ্টি নিয়ে তার চোখে চোখে তাকালো। অনেক সময় মুখে কিছু না বললেও অনেক কথা বলা হয়ে যায় গভীর চোখ দিয়ে। বিস্ময় মাখা কণ্ঠে ফিসফাস করে ডাক্তারবাবু বলল, আমার মা এখানে এসেছিল? বুদ্ধিমান মানুষদেরকে সব কথা খুলে বলবার প্রয়োজন পড়ে না, অল্পেতেই সবটা বুঝে নেয়। বোঝা গেল নাতিবাবু খুব আহত হয়েছে এই খবরে। ধীর পায়ে দিদার বডির কাছে চলে গেল। এতক্ষণে মাধবীর একটু হালকা লাগছে। কথা লাগানো মাধবীর স্বভাব নয়, কিন্তু এই কথাটি না বললে বিভাদির আত্মা যে শান্তি পেতেন না। সারা ঘরময় বিভাদির স্মৃতি সরিয়ে মাধবীর পক্ষে খুব কঠিন নতুন করে ঘুরে দাঁড়ানোর। আশ্রমের সকলের অভ্যেস আছে, চোখের সামনে পরিচিত বয়স্ক মানুষগুলোকে এক এক করে চলে যেতে দেখেছে তারা। হয়তো মাধবীরও সব অভ্যেস হয়ে যাবে, ঠিক যেমনটা কথায় কথায় বিভাদি বলতেন, দেখো মাধবী, সব অভ্যেস হয়ে যাবে। দুপুর থেকে আশ্রমে আবার সবই একই নিয়মেই চলতে লাগলো। কারোর জন্যই কিছু পড়ে থাকে কি? শুধু মাধবী একা পড়ে গেছে, কেউ আর বলার রইল না, চলো মাধবী, বেলা হয়ে গেল, খেতে চলো। এতক্ষণে ফাঁকা ঘরে মাধবী বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। কখন যে কার সঙ্গে মানুষের হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে তা মানুষেরও অজানা। সত্যি মাধবী অন্তর থেকে বিভাদিকে ভালোবেসেছিল, তার স্নেহের ছায়ায় নিজেকে একটু একটু করে মানিয়ে নিতে পেরেছিল এই নতুন জায়গাটিতে এসে। বিভাদির বডি নামাবার সময় গদি বালিশুদ্ধ শুদ্ধ সবই পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাই এখানকার নিয়ম। শূন্য খাটটি পড়ে আছে। সেদিকে তাকিয়ে মাধবীর মনে হলো বিভাদি যেন হেসে বলছেন, এই আছি এই নেই মাধবী, দেখো সব অভ্যেস হয়ে যাবে। দুপুরে মাধবীকে খাবার ঘরে দেখতে না পেয়ে সেই 4 বান্ধবী জোর করে খেতে নিয়ে গেল। রাতে মাধবীর জন্য পাশের ঘরে ঘুমানোর ব্যবস্থা হলো। যদিও আশ্রম কর্তৃপক্ষ মাধবীকে পাশের ঘরেই শিফট হয়ে যেতে বলেছে, কিন্তু মাধবী গেল না। তাই কয়েকদিন পর অন্য একজন আবাসিককেই এখানে পাঠিয়ে দেওয়া হবে, ওরাই এই ব্যবস্থার কথা জানালো। সন্ধ্যাবেলা বৌমার ছেলে এসে হাজির। সকালের দিকে মাধবীকে ফোন করেছিল ওরা। এত ঝামেলার মধ্যে ফোনটি না তোলায় ছেলে আশ্রমের অফিসে ফোন করেছিল। ওখানেই মনে হয় সব শুনেছে, তাই ছুটে এসেছে ওরা। বৌমা তাদের সঙ্গে নিয়ে যেতে চাইল মাধবীকে, তাদের সঙ্গে কটা দিন থেকে আসবার জন্য, কিন্তু মাধবী কিছুতেই গেল না। এই লড়াই যে মাধবীর একার লড়াই। জীবন মরণের এই কঠিন সংগ্রামে মাধবীকে যে জয়ী হতেই হবে। সারাটা দিন অদ্ভুত এক মিষ্টি আবেশের মধ্যেই কাটল মাধবীর। মনের মধ্যেকার জমানোর কথাগুলো বলে অনেকটা হালকা লাগছে তার। দুপুরে একাই একটা টেবিলে খেতে বসেছিল সে। সেই বাঙাল দিদি যেচে এসে ওর টেবিলে বসলো। তারপরে এ কথা সে কথার পর বলল, ওই লোকটা কে গো মাধবী? মাধবী চারপাশে তাকায়। কোন লোকটা গো দিদি? অবাক হয়ে জিজ্ঞাসা করে মাধবী। আরে যার লগে বিকালে তুমি গল্প করতে যাও গো, ওই খুড়া মতন লোকটা। অসহ্য লাগে মাধবীর, মনে হয় তার কানে কেউ গরম পারদ ঢেলে দিল। সব দিকে এদের নজর, সেই জন্যই যেচে পড়ে একসাথে খেতে এসেছে আজ। স্বার্থ ছাড়া এরা এক পা চলে না। গম্ভীর মুখে মাধবী বলে, আমার পরিচিত। কেন, তোমাদের কি কোনো অসুবিধা আছে ওনার সাথে গল্প করলে? না, আমাগো কি অসুবিধা হইব, হঠাৎ কইরাই দেখতেছি তো লোকটাকে, তাই শুধাইলাম। তুমি কিছু মনে করলো নাকি? মাধবী রেগে খাওয়া ছেড়ে উঠে পড়ল, বলল, হ্যাঁ আমি মনে করলাম। একজন ভদ্রলোককে এরকম করে খোড়া না বললেও পারতেন দিদি। আপনার পা এখন ঠিক আছে, চলতে ফিরতে পারছেন। ঈশ্বর না করুন আপনার শেষ বয়সেও তো ওরকম সমস্যা হতে পারে। আর এই বয়সে এসে লোকের ব্যাপারে এত কৌতূহল ভালো নয় দিদি।
আপনার শরীর খারাপ করবে। বলে মাধবী চলে যেতে উদ্যত হলে বাঙাল দিদি হেসে বলেন, এই দেখো মাধবী, তুমি রাইগা যাইছ কেন? এমন কইরা মুখের খাবার ফেললা উঠতে আসে? বসো বসো, এহেন তো দইটা খাও নাই। আমার পেট ভরে গেছে দিদি, আপনি খান। আসছি বলে মাধবী নিজের ঘরে চলে আসে। কিছু কিছু মানুষ থাকে যারা পরের ব্যাপারে ভীষণ আগ্রহী। এইসব লোকেদের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখাই ভালো, মনে মনে মাধবী বলে। বিকেলে আবার সেই জায়গাতে এসে হাজির হয় মাধবী। ওই বাঙাল দিদিদের গ্রুপটার সামনে দিয়েই গটগট করে হেঁটে চলে আসে। অন্যদিন তবু একটু সৌজন্যমূলক কথাবার্তা হয়, আজ কিন্তু ফিরেও তাকায়নি মাধবী ওদের দিকে। মনে মনে ভাবে, বলুক গে যা খুশি, বই গেছে তার। আমরা সারাটি জীবন শুধু লোকে কি ভাববে কি বলবে এই সংকোচেই দিন পার করে দিই। কোন লোক এরা, যারা নিজেরাই সারাটি জীবন ভুল কাজ করে যায়? মাধবী আর এদের মতো মানুষগুলোর তোয়াক্কা করে না। এই বয়সে এসে আর নিজেদের বদনামের ভয় নেই মাধবীর। কিছু আছে মানুষ, দল গুছিয়ে পিএনপিসি করাই যাদের কাজ, এই করেই এরা সারাটি জীবন পার করে দিল। অথচ মজার ব্যাপার হলো, ওদের দলে 4 জনের মধ্যে একজন সেখানে অনুপস্থিত থাকলে সেই পীড়িতের বন্ধুটিরও নিন্দা করতে এরা দুবার ভাবে না। মোট কথা, ওদের আড্ডাতে যেভাবেই হোক একটু বড় নিন্দা পরচর্চা থাকতেই হবে। লোকের পেছনে লাগাটাই ওদের স্বভাব, এদের আর পরিবর্তন হবে না। এসব কথাই মাধবী মনে মনে ভাবতে ভাবতে এগিয়ে গেল। কিন্তু সময় যে বয়ে যায়, তবু সুকুমারদার দেখা নেই কেন? মাধবী চিন্তিত হয়ে পড়ে। শরীর টরীর খারাপ করলো নাকি? ইস, কি যে ভুল হয়ে গেছে। সুকুমারদার ফোন নম্বরটাই নেওয়া হয়নি। অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না, তাই 10 মিনিটেও অনেকটা সময় মনে হচ্ছে। বারবার ফোনের ঘড়িটা দেখছে মাধবী। আরও একটু অপেক্ষা করবে নাকি তার খোঁজে একটু এগিয়ে দেখবে? দোমনা করতে করতেই মাধবী উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলো মেন্স ওয়ার্ডের বিল্ডিংটার দিকে। কোনো দিনই এদিকটাতে আসেনি মাধবী, প্রয়োজনই পড়েনি। বিকেলে বরং বৃদ্ধরাই ওদিকের লনে হাজির হয়ে যান। কত বড় জায়গা জুড়ে আছে এই আশ্রমটা, তা আজই প্রথম টের পেল মাধবী। পাশে আর একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। মাধবী মনে মনে ভাবে, কত মানুষ বৃদ্ধাশ্রমে থাকতে আসবে, কারোরই কি ঘরে ঠাঁই নেই? কিন্তু এত বড় জায়গাতে কোথায় খুঁজে পাবে সুকুমার দাকে? এদিকটাতে মনে হয় মহিলারা অত আসেন না, তাই সবাই কেমন করে ওরই দিকে তাকাচ্ছে যেন। এই বয়সেও মাধবীকে দেখতে বেশ সুন্দরী, বাঁধা চেহারা, তবে একটু ভারিক্কি ভাব এসেছে, তার মাথার কিছুটা চুল পেকেছে, তবু যেন আভিজাত্যের ছোঁয়া আছে তার রূপে। একটুও সংকোচ মাধবী করেনি, অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। ওখানেই খোঁজ করবে ভেবেছিল, কিন্তু পথে একজন মুখ চেনা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে যেতেই তার কাছে সুকুমারদার খোঁজ খবর করল মাধবী। উনি বললেন, ওই নামে তো কাউকেই চেনেন না, তবে চেহারার বর্ণনা দিলে হয়তো চিনতে পারবেন। মাধবী তখন বাধ্য হয়েই হুইল চেয়ারের কথাটি বলল। এবার উনি বললেন, আমি সঠিক চিনি না, তবে মনে হয় উনি পাশের হ্যান্ডিক্যাপড ওয়ার্ডে আছেন। তারপর আঙুল তুলে দেখিয়ে দিলেন বিল্ডিংটা। মাধবী অবাক হয়ে ভাবে, এটা কি হাসপাতাল নাকি যে ওয়ার্ড ভাগ করা? তবে সুকুমারদা কিন্তু বলেছিলেন শরীরটা খারাপ হওয়াতেই ওনাকে এখানে আনা হয়েছে। মাধবী তাড়াতাড়ি সেই বিল্ডিংটার দিকেই পা চালায়। নিশ্চয়ই সুকুমারদার শরীর খারাপ হয়েছে, না হলে উনি তো ঠিকই যেতেন। অন্য মনস্কতার জন্য ভদ্রলোকটিকে একটু ধন্যবাদ জানাতেও ভুলে যায়। পরে মাধবীর মনে পড়ে, ইস কি বাজে ব্যাপার। মাধবীর নিজেরই খুব খারাপ লাগে, কিন্তু এখন সুকুমারদাকে খুঁজে বের করাটাই প্রধান কাজ। আরও জোরে পা চালায় মাধবী। অবশেষে সুকুমারদার ঘরটা খুঁজে পাওয়া গেল। গতকালকে সেই নিতাই নামের ছেলেটিকে গেটের কাছে দেখে মাধবী জিজ্ঞাসা করল, সুকুমারবাবু কেমন আছেন? ছেলেটি বলল, ভালো, বলে একটি বড় ঘরের মধ্যে সুকুমারদার কাছে নিয়ে গেল। উৎকণ্ঠার সঙ্গে মাধবী ছুটে গেল তার কাছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সুকুমারদা খুব স্বাভাবিকভাবেই মাধবীকে বলল, বসো মধু, আমি জানতাম তুমি আসবে। মাধবী অবাক হয়ে তার দিকে তাকায়। সুকুমারদা আবার বলেন, এখানে তোমার আসার খুব প্রয়োজন ছিল, সেই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এলাম। মাধবী হতবাক হয়ে বলে, তুমি আমাকে আনলে না আমি নিজেই এলাম? সুকুমারদা বলে, আমি তোমাকে এখানে আসতে বাধ্য করলাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে, তাই তোমার অপেক্ষাতেই বসেছিলাম।
আমার বিশ্বাসই তোমাকে এখানে আসতে বাধ্য করলো। মাধবী বলল, আচ্ছা বেশ, তুমিই আনলে, এবার ভনিতা না করে বলো তো কেন আনলে? সুকুমার দা পাশের বেডের লোকটির দিকে আঙুল তুলে দেখালো, বলল, ওনাকে দেখো মধু। মাধবী দেখলো একজন খুব বয়স্ক লোক বিছানার সঙ্গে প্রায় মিশে গিয়ে অঘরে ঘুমোচ্ছেন। মাধবী কিছু বুঝতে না পেরে সুকুমারদার দিকে তাকালো। সুকুমারদা বলল, এখনই ঘুমালো বেচারা? সারা দিন সারা রাত যন্ত্রণায় ছটফট করতে করতে এই একটু আগেই ঘুমোলো। মাধবী খুব ধীর গলায় আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওনার? কুষ্ঠ, ইংরেজিতে যাকে বলে লেপ্রোসি। জানো তো মাধবী, একসময় উনি উচ্চ পদস্থ একজন কর্মচারী ছিলেন। শেষ বয়সে এসে দেখো ওনার কি করুণ দশা। ওনার স্ত্রী গত হবার পর ছেলেরা ওনার সব কিছু হস্তগত করে এখানে পাঠিয়ে দিয়ে খালাস। একবার খোঁজও নেয় না। তবু সরকারি চাকরি ছিল তাই পেনশনটার জোরে এখানে আছেন। মাধবী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি করব দেখে? তুমি কালকে কাঁদছিলে না তোমার জীবনে কত দুঃখ আছে এই বলে? তাই বলে দুঃখ কাকে বলে সচক্ষে তোমাকে দেখতে ডেকেছি। ওই যে কোণের দিকের ভদ্রলোকটিকে বসে ফল খাচ্ছেন, ওনাকে দেখো। বলে সুকুমারদা ওদিকটায় তাকালো। মাধবী দেখলো একজন লোক এক মনে বসে বসে ফল চেবাচ্ছেন। ওনার বয়সটা আন্দাজ করা যাচ্ছে না, হয়তো বৃদ্ধ, নতুবা মাঝবয়সী একজন লোক হতে পারে। সুকুমারদা আবার বলতে শুরু করলেন, এক সময় বড় বিজনেসম্যান ছিলেন। ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর ওনার স্ত্রী সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে একজনের সঙ্গে সরে পড়েছে, সঙ্গে তাদের একমাত্র ছেলেটিকেও নিয়ে গেছে। ভদ্রলোকের বয়স কত বলো তো মধু? মাত্র 52 বছর। রোগ এসে বয়সের থাবা বসিয়ে দ্বিগুণ করে দিয়েছে। কতবার মরতে গেছে, কিন্তু মরা তো অত সহজ নয়। এক সময় অনেক চ্যারিটিতে দান করেছিলেন, তাই তাদেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভদ্রলোককে এখানে নিয়ে এসেছে। জানো তো মধু, অসুখ মানুষকে মারে না, মারে মানুষের বিশ্বাসঘাতকতা। যে বউ ছেলের সুখের জন্য সারাটি জীবন প্রাণপাত করে উপার্জন করে গেল, তারাই এই দুর্দিনে তাকে একলা ফেলে পালিয়ে গেল। মাধবী অস্ফুটে বলল, এখন কেমন আছেন উনি? এখন অনেকটা ভালো, রোগ অনেকটাই সেরে গেছে। এখন শুধু দরকার একটা ভালোবাসা আর সহানুভূতির একটি হাত। তারপর মাধবীর চোখে চোখ রেখে তিনি আরও বললেন, পারো না মধু এই অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে? মাধবী অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ মধু, তুমি তো বলেছিলে এতদিন শুধু তোমার সংসারের জন্য করে গেছো, প্রতিদানে কিচ্ছু পাওনি। এখন এই অসহায় মানুষগুলোর জন্য একটু নিঃস্বার্থভাবে করে দেখো তো কিছু পাও কিনা। তবে টাকা পয়সা পাবে না, এটা আমি বলতে পারি। পেতে পারো এক অপার মানসিক শান্তি, যা টাকা পয়সা ধন দৌলত সব কিছুর ঊর্ধ্বে। বলো মধু, পারবে না এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? মাধবী অবাক হয়ে ঘরের চারদিকে চোখ বোলায়। 8-10টা বেডের 7-8টাই ভর্তি, সকলেই মনে হয় অসুস্থ। মাধবী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, আমি কি করতে পারি এদের জন্য সুকুমারদা? অনেক কিছু, যা পয়সা দিয়েও কিনে পাওয়া যায় না। স্নেহের পরশ, ভালোবাসার হাত আর একটা সহানুভূতি, যা পাবার জন্য ওরা হা হুতাশ করে আছে। পারো না মাধবী শেষ সময় ওদের একটু সহানুভূতি দেখাতে? মাধবী কিছুই বলতে পারে না। মনের মধ্যে নতুন এক ঝড় উঠেছে যেন। সারা জীবন সংসারের গণ্ডির বাইরে কিছুই ভাবতে পারেনি সে। এত বড় দায়িত্ব সে কি করে নেবে? সুকুমারদা আবার বলেন, আমি জানি তুমি পারবে, তোমার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। টাকা পয়সার সমস্যা নয়, আমি আমার সব কিছুই আরণ্যকের এই বিভাগে দান করেছি। আরও অনেক বড়লোক ডোনার আছেন, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এই ওয়ার্ডটি চালানোর জন্য খরচ দেয়। তুমি আসার সময় খেয়াল করেছো কিনা জানি না, পাশে একটি নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে আরও অনেক হতভাগা এসে জুটবে। সবার তো ক্ষমতা হবে না নিতাইয়ের মতো একটি ঘরে ছেলেকে সাথে রাখার। সারাটা দিন তুমি ওদের দায়িত্ব নেবে। মাধবী আবার বলে, কিন্তু আমি কি দায়িত্ব নেব সুকুমারদা? আমি তো কিছুই পারবো না। ওদের মাথায় হাত বুলিয়ে দুটো মিষ্টি কথা বলতে পারবে না? ওদের সারা জীবনের জমানো কষ্টগুলোকে একটু সময় বের করে শুনতে পারবে না? তোমার ওই মধুর হাসি দিয়ে ওদের দুঃখগুলোকে একটু হালকা করে দিতে পারবে না মধু? ওদের হাতের লাঠিটা পড়ে গেলে তুলে হাতে দিতে পারবে না? সময় মতো একটু ওষুধ খাওয়াটা মনে করিয়ে দিতে পারবে না? বলো মধু, এইসব কাজগুলো করতে কি খুব বেশি
পারার দরকার আছে? আর তুমি কোথায় থাকবে সুকুমারদা? মাধবী সুকুমারদার চোখে চোখ রেখে শুধায়। সুকুমারদা হেসে বলে, তোমার পাশেই, সব সময় তোমার পাশেই থাকবো, সশরীরে কিংবা অশরীরী হয়ে। মাধবী বলে, ও কি কথা সুকুমারদা, আমি শুধু তোমার ভরসাতেই এই বিশাল দায়িত্ব নিতে রাজি হচ্ছি, আর তুমি এসব কি বলছো? মধু, জানো তো, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কিন্তু তার কিছু ভালো কর্মোদ্যোগ সারা জীবন এই পৃথিবীতে রয়ে যায় কিছু ভালো মানুষের হাত ধরে। তাই তো তোমার কর্মের মধ্যেই আমি বেঁচে থাকব। শরীরটা ভালো নেই, আর জানো তো আমাদের বংশের লোকগুলো বেশি দিন বাঁচে না। দেখলে না, মা বাবা ভাই সবাই কেমন হুটহাট করেই চলে গেল, তবু এতদিনে যে বেঁচে আছি আমি, আর নিজে অথর্ব হয়েও এদের দেখে রাখার চেষ্টা করে গেছি, এ সবই সম্ভব হয়েছে এদের ভালোবাসার জোরে। আজ তাই তোমার হাতে সব দায়িত্ব তুলে দিয়ে আমি নিশ্চিন্তে মরতে চাই। পারবে না মধু, শেষ বয়সে কটা দিন আমাকে একটু নিশ্চিন্তে থাকতে দিতে? মাধবী দৃঢ় স্বরে বলে ওঠে, পারবো সুকুমারদা, পারতে যে আমাকে হবেই। শুধু তুমি চলে যাওয়ার কথা বলো না, এতদিন পরে দেখা হয়েছে, এখনো যে আমার অনেক কথা বলা বাকি আছে। এত বছরের জমানো কথা কি একদিনে শেষ হয়? সুকুমারদা হাসেন, পরম শান্তি মেশানো এক হাসি। হঠাৎ করেই একটা আওয়াজে দুজনে চমকে জানলার পাশের বেডটার দিকে তাকায়। একজন লোক উঠতে গিয়ে তার হাতের ক্র্যাচটি পড়ে গেছে। মাধবী ছুটতে গিয়ে তার ক্র্যাচটি তার হাতে ধরিয়ে দিল, তারপর তাকে ধরে ধরে বাথরুমের সামনে দিয়ে এলো। তৃপ্তি ভরা চোখে সুকুমারদা বসে বসে দেখতে লাগলো মাধবীকে, সেই ছোট্ট মধু যে কোনোদিনও তার কথার অবাধ্য হয়নি, যতক্ষণ চাইতো অঙ্ক কষিয়েই যেত। বিরক্ত হলেও মুখ ফুটে কিচ্ছু বলেনি, আর আজ তার সুযোগ্য ছাত্রী হয়ে তার দেখানো পথটিকে অতি সহজেই গ্রহণ করে নিল। সুকুমারদার মুখে প্রশান্তির এক হাসি, যা সারা ওয়ার্ড জুড়ে এক পরম স্নিগ্ধতা ছড়িয়ে দিল সেই প্রাক সন্ধ্যার গোধূলি লগ্নে। এটাও কি ভালোবাসার একটা শুভ পরিণয় হলো না? ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।